সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। চলো। আত্মসমর্পণ করো, না হলে তোমাদের সবাইকে এত ছোট ছোট টুকরো করব যে চিল শকুনটাও খেতে পারবে না। আমি তোমাদের সবাইকে শেষবারের মতন বলছি, যদি এখন বাইরে বেরিয়ে আসো তাহলে হয়তো আমি দয়া করে তোমাদের কয়েকজনকে যেতে দিতে পারি, কিন্তু আর যদি আমাকে অপেক্ষা করো তাহলে আমার হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। আমরা কি করব? আমি এখন 10 অবধি গুনবো। আচার্য, আমি বলেছিলাম না কোনো ত্রুটি থেকে গেছে? আমি তোমাকে শুরুতেই বলেছিলাম যে সব দিক ভেবে দেখো চন্দ্রগুপ্ত। তুমি কি ভেবেছিলে? মূর্খরা, এখনো সময় আছে। এবার আমরা কি করব? কার্বির কাছে আমাদের আত্মসমর্পণ করা উচিত। কার্বি কোনোদিনও এখান থেকে আমাদের বেঁচে ফিরতে দেবে না। শান্ত, আমরা কোনো না কোনো উপায় নিশ্চয়ই খুঁজে বার করব। এইসব কিছু করতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, করতে বাধ্য হই আমি। বিদ্রোহের আগুনকে যদি শুরুতেই নিভিয়ে না দেওয়া যায় তাহলে সেটা দাবানলের মতো সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। আচার্য, দয়া করে কোনো উপায় বলে দিন। আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন আচার্য। আমি জানি যে এটা আমার খুব বড় ভুল ছিল, কিন্তু আমার ভুলের শাস্তি এই নিরীহ গ্রামবাসীরা কেন পাবে আচার্য? এরা বিশ্বাস করেছে আমার উপর। মরে যাবে এরা আচার্য, মরে যাবে সবাই। এসব কি হচ্ছে? আরে ওর দ্বারা কিচ্ছু হবে না, আর মরবো আমরা সবাই। চন্দ্রগুপ্ত, আমরা সেটাই করেছিলাম যেটা তুমি বলেছিলে। দেখো এখন কোথায় ফেসে গেলাম আমরা। কার্বিনাথ বলেছে ও সত্যিকারে আমাদের যন্ত্রণা দিয়ে মারবে, দেখে নিও। আমি জানি না যে তোমাদের কে উস্কাচ্ছে, কিন্তু সে যেই হোক না কেন
ওই মূর্খ সে চায় যে তোমরা আমার হাতে মারা যাও। আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আপনি যেমন বলেছিলেন এখনো 10 অব্দি গোনা সম্পূর্ণ হয়নি। গোনাগুনির পালা শেষ। আর মনে হচ্ছে আমি কোনো ভেতরে বসে থাকা গ্রামবাসীদের গল্প শোনাচ্ছি আর ওরা আনন্দ নিয়ে শুনছে। এই পাহাড়টাকে এক্ষুনি উড়িয়ে দাও। আচার্য, দয়া করে আপনি কিছু একটা করুন। আগে এই গ্রামবাসীদের সামলাও, আগে এদেরকে নিয়ন্ত্রণ করো। এরা আমার একটা কথাও শুনবে না আচার্য। তাহলে শোনার জন্য এদের বাধ্য করো। তুমি নিজেই যদি এত ভয় পেয়ে যাও তাহলে এরা তোমার কথা কেন শুনবে? আর যদি এরা তোমার কথাই না শোনে তাহলে তুমি এদের বাঁচাবে কি করে? নিজের ভয়কে মেরে ফেলো চন্দ্রগুপ্ত। নেতৃত্ব দাও এদের সবাইকে। শান্ত হয়ে যান সবাই, শান্ত শান্ত হয়ে যান সবাই, শান্ত শান্ত। এবার যদি কেউ আত্মসমর্পণের কথা বলে তাহলে তাকে আমার তলোয়ারের সম্মুখীন হতে হবে। আমার কথা বোঝার চেষ্টা করুন আপনারা। এইভাবে শুনবে না। আমরা এই চন্দ্রগুপ্ত আর ওই চাণক্যকে ধরে কার্বিনাথের হাতে তুলে দেব। আমরা বলে দেব সব ওর পরিকল্পনা ছিল। ও আমাদের কথাই ভুলিয়ে দিয়েছিল। হতে পারে কার্বিনাথ আমাদের ক্ষমা করে দিল। আপনারা এটা কি করে ভাবলেন? যদি আপনারা সবাই ওর সামনে আত্মসমর্পণ করেন তাহলে ও কি আপনাদের ছেড়ে দেবে? না, আমার কথা মন দিয়ে শুনুন। যদি ও এই গুহায় প্রবেশ করে ফেলে তাহলে ও আমাদের মধ্যে কাউকে ছাড়বে না। দেখে নেবেন, আমরা এখানে সবাই মারা যাব। কিন্তু আমরা যদি এখানে আটকে থাকি তবুও তো মারা যাবো, তাই না? কোনো রাস্তা আছে তোমার কাছে? আমি জানি এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা। বাইরে দাঁড়িয়ে থাকা ওই রাক্ষসকে বলে দাও আমরা ওই আততায়ীর সঙ্গে কোনো রকম আপোষ করব না। কার্বিনাথ, জনশক্তির ক্ষমতাকে কোনো অত্যাচারী আটকাতে পারে না। আর যখন অত্যাচারিত নিরীহ মানুষরা যদি একসাথে দলবদ্ধ হয়ে যায় তখন ওরা বিপদ থেকে মুক্তি পেতে নিজেদের পথ নিজেরাই খুঁজে বের করে। তুমি যা
সমর্পণ করব না। তার জন্য তোমার সাথে লড়াই করতে হলেও করব। আমরা সবাই লড়াই করতে করতে মরে যাব, কিন্তু তোমার সামনে আমরা মাথা নিচু করব না। শুনতে পেয়েছো কার্বিনাথ? আমরা সবাই তোমার সামনে মাথা নিচু করব না। কার্বিনাথের সামনে গলা তুলে কথা বলছে। কার্বিনাথকে হুমকি? এবার ওরা শেষ হয়ে যাবে। আর কোনো দয়া নয়, আর কোনো ক্ষমা নয়, আর কোনো আলোচনাও নয়। শুনছো তোমরা? এক একটাকে বের করে আমি কুকুরের মতো মারবো। আক্রমণ! আচার্য, আমরা এই বিপদ থেকে মুক্তি পাবো তো? আজকে জীবনে প্রথমবার আমার ভয় লাগছে। নিজের জন্য নয়, এই গ্রামবাসীদের জন্য। এদের একমাত্র আশা আমি। এই শ্লোকের অর্থ জানো? জঙ্গলে যে জীব বাঁচতে জানে সবাই তাকেই সম্মান করে। জীবনের সংকট জঙ্গলের মতোই। যে সংকট থেকে বেরিয়ে আসতে পারে সবাই তারই জয় জয়কার করে। এই গুহায় বইয়ের থেকেও বেশি জ্ঞান লেখা আছে, এত যে আমরা সারা জীবনেও শেষ করতে পারবো না। এই শ্লোক কোটি কোটি বছর আগে শিকারী জনজাতির মানুষেরা লিখেছিলেন, আর আজও জ্ঞান দ্বীপের মতো প্রজ্বলিত রয়েছে। এসো এই পাথরটা সরাতে হাত লাগাও। আজ্ঞে আচার্য। বহু বছর আগে আমি যখন ধ্যান করতে এই গুহায় আসতাম, তখন এই শ্লোকের সাহায্যেই আমি এই গুপ্ত সুড়ঙ্গ খুঁজে পেয়েছিলাম। শিকারী জনজাতিরা বহু বছর আগেই এরকম পরিস্থিতি থেকে বাঁচার জন্যই এই পথ বানিয়েছিল, যে পরিস্থিতিতে আজ আমরা রয়েছি। আজও এক নরখাদক জানোয়ার কার্বিনাথের হাত থেকে আমাদের পূর্বজরাই আমাদের বাঁচাচ্ছেন। সবাইকে ভেতরে আসতে বলো চন্দ্রগুপ্ত। এখানেই হয়তো ওরা কোথাও লুকিয়ে আছে, কিন্তু কতক্ষণ? প্রত্যেক গ্রামবাসীর গলা আমি নিজের হাতে কাটবো, প্রত্যেকের গলা কাটবো আমি। যাও, গুহার প্রত্যেকটা জায়গা ভালো করে খোঁজো, যেভাবেই হোক ওদের খুঁজে নিয়ে এসো। যাও। সেনাপতি, যদি তুমি ওদের খুঁজে আনতে না পারো, তাহলে তুমি ওখানে আত্মহত্যা করে নিও। আমার কাছে কিন্তু খালি হাতে ফিরে এসো না। এবার যাও।
কোথায়? কোথায় সব গ্রামবাসীরা? তোমরা আবার এটা বলো না যে গ্রামবাসীদের খুঁজে পাওনি। আমি বলেছিলাম না, যদি গ্রামবাসীদের খুঁজে না পাও তাহলে খালি হাতে তোমরা ফিরে আসবে না। এটা আমি এই জন্য বলেছিলাম যে অক্ষমতার মূল্য কিন্তু চোকাতে হয়। মূল্য চোকাতে হয় অক্ষমতার। কোথায় চলে গেল এই সব গ্রামবাসীরা? মাটিতে কি মিশে গেল নাকি আকাশে মিলিয়ে গেল ওরা? বলো, কোথায় গেল সব গ্রামবাসীরা? মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন আমাকে মহারাজ। আপনি আমার উপর দয়া করুন মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ, আমার উপর দয়া করুন মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন মহারাজ। ওটা আবার কি? আচার্য, এই কার্বিনাথ আসলে কে, আর আমরা ওর কাছে কেন যাচ্ছি? সোজা ধননন্দর কাছে গেলেই তো হয়। কুমার, এই সময় আমাদের এমন একজন ব্যক্তির দরকার যার অনেক আকাঙ্ক্ষা আছে। এমন মানুষের দরকার নেই যে আত্মতৃপ্তিতে পরিপূর্ণ হয়ে আছে। কার্ভি শক্তিশালী তো নিশ্চয়ই, সে শক্তিশালী হওয়ার সাথে সাথে সে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষীও বটে। আর এখানেও কার্ভির সঙ্গেও একটা গুপ্ত কাহিনী লুকিয়ে আছে। শোনা যায় যে কার্ভি ধনানন্দের পিতার অবৈধ সন্তান, আর এটা হয়তো গুজবও হতে পারে। কিন্তু ফুল কিনা পড়লে কখনো আগুন জ্বলে না। যদি আগুনটা জ্বলেই থাকে তাহলে এর মধ্যে কিছু সত্য তো নিশ্চয়ই আছে। সেই জন্য কার্ভি নিজের জন্ম নিয়ে, নিজের মাতা পিতার পরিচয় নিয়ে জন্ম থেকে আজ পর্যন্ত লজ্জিতভাবে জীবন কাটিয়েছে। কার্ভিনাথকে যতই ধনানন্দের ডান হাত অথবা বিশ্বস্ত সেনাপতি বলা হোক না কেন, কিন্তু তার মনেও কোথাও না কোথাও প্রতিশোধের আকাঙ্ক্ষাটা তো সুপ্ত আছে। আর এই জ্বালাটাই ওকে অত্যন্ত ভয়ঙ্কর করে দিয়েছে। মনে মনে অনেকদিন ধরেই ও মগধের রাজা হতে চাইছে কুমার, কিন্তু ধনানন্দ তাকে সেনাপতির আগে একটু এগোতে দেন। যতই সে একের পর এক রাজাকে ধনানন্দের জন্য পরাজিত করুক না কেন, তাই ধনানন্দ ওকে ব্যবহারও করে আর রাজকার্য থেকে একটু দূরত্বেই রাখে। সুতরাং ওই এখন আমাদের জন্য কাজের লোক। দেখতে পাচ্ছ কুমার, চতুর্দিকে এই ধ্বংসের পরিস্থিতি, এটাই কার্ভিনাথের কাজ। কুমার, যদিও ধনানন্দ মনে মনে কার্ভিনাথের রুদ্র রূপকে ভয় করে, আর কার্ভিনাথের মনেও এই ভয় আছে, জানে না ও কখনো মগধের রাজা হতে পারবে কিনা। আর আমাদের এই ভয়টাকেই কাজে লাগিয়ে রাস্তা বার করতে হবে। কুমার, কার্ভিনাথ নিজের শত্রুকে কখনো ছেড়ে দেয় না। ওর শত্রু যদি পাতালেও লুকিয়ে থাকে তাহলে সেখান থেকে ও খুঁজে নিয়ে আসে।
চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, বলুন আচার্য। এদের সবাইকে পথ দেখাও। ঠিক আছে আচার্য। এই রাস্তা তো লোখণ্ডী যায়। আপনি আমায় ডেকেছেন মহারাজ? চিত্ররূপা, এসো চিত্ররূপা, এসো প্রিয়ে, এসো আমার কাছে, এসো। সব আমাত্তরা শুনুন, মগধের প্রধান সুরক্ষা আধিকারিকের পদ যা এতদিন অমাত্য রাক্ষস সামলাতেন, সেই পদ আজ থেকে চিত্ররূপা সামলাবে। কিন্তু মহারাজ, ব্যাস, আমি আপনাদের থেকে পরামর্শ চাইনি, জানিয়ে দিলাম আপনাদের। সভা সমাপ্ত, যেতে পারেন আপনারা এখন। মহারাজ, এত বড় সম্মান আমি কি করে আপনাকে ধন্যবাদ জানাবো? যা বলে এখন জানালে এতে কি খারাপ আছে চিত্ররূপা? মানে না না চিত্ররূপা, এই পদের যোগ্য তুমি, সেই জন্যই দেওয়া হলো তোমাকে এই পদ। বুঝতে পারলাম না মহারাজ, কিভাবে বলি, কি বলি? কিন্তু মহারাজ, এবার আমায় কি করতে হবে? চাণক্যকে ধরতে আমাদের সাহায্য করতে হবে। আচ্ছা, ওকে ধরার জন্য তোমাকে ভালো একটা পরিকল্পনা করতে হবে। কিন্তু মহারাজ, উনি তো খুবই চতুর আর কুটিল, ওনাকে ধরার অনেক চেষ্টা ব্যর্থ হয়েছে। সেই জন্যই তো আমি তোমাকে আমাদের প্রধান সুরক্ষা আধিকারিক বানিয়েছি চিত্ররূপা। এবার দেখবো কিভাবে বাঁচে ওই চুল খোলা ব্রাহ্মণ, কারণ আমার কাছে এখন ওর বিরুদ্ধে লড়ার জন্য ব্রহ্মাস্ত্র আছে, কারণ ওর ডান হাত এখন আমার গুপ্তচর। আর এই কথাটা ও জানে না। দিন ধা ধা ধা। মহারাজ, ওই গুপ্তচরটি কে? খুব শীঘ্রই জানতে পারবে প্রিয়ে। তার আগে এটা বলো, তুমি কি জানো ওর ব্যাপারে? হ্যাঁ, তুমি যা কিছু জানো ওর ব্যাপারে সেগুলো খুব ভালো করে মনে করে নাও, আরো খোঁজ খবর জোগাড় করো ওর ব্যাপারে। তারপর আমি তোমাকে বলবো যে আমি কি জানি ওর ব্যাপারে। আপনিও খুব ভনিতা করছেন, বলুন না মহারাজ, বলুন না। চাণক্য
চাণক্যের প্রধান অনুচরের থেকে সূচনা নিয়ে মগধের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের বাহিনী ওর বর্তমান আস্তানার দিকে রওনা হয়ে গেছে। তুমি দেখে নিও চিত্ররূপা, কিছুদিনের মধ্যেই ওই দুষ্ট ব্রাহ্মণ চাণক্য ধরা পড়ে যাবে। আর তারপর সমস্ত মগধ নাগরিকদের সামনে ওকে আমি মৃত্যুদণ্ড দেব। বাহ বাহ মহারাজ, বাহ। আপনার মতো মহান সম্রাটই এমন অসাধারণ পরিকল্পনা করতে পারেন। হ্যাঁ, কিন্তু এই পরিকল্পনায় আমি তোমার সম্পূর্ণ সহযোগিতা চাই চিত্ররূপা। মনে রেখো, ওই তুচ্ছ ব্রাহ্মণকে ধরতে এইবারে যেন কোনো ত্রুটি না হয়। কি হয়েছে চন্দ্রগুপ্ত? থামলে কেন? আচার্য, আমি এই গ্রামবাসীদের নেতৃত্ব দেওয়ার যোগ্য নই। আমি কোন মুখে ওদের পথ দেখাবো, যখন আমি আমার অযোগ্যতা আর ত্রুটিপূর্ণ পরিকল্পনা দিয়ে আমি ওদের প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। একজন নেতা হিসেবে আমি অসফল হয়েছি আচার্য। আমায় ক্ষমা করে দিন যে আমি আপনার নির্দেশের অনুরূপ ভাবতে পারিনি। আমার শুধুমাত্র একটা অসফলতার জন্য এই সব গ্রামবাসীদের প্রাণ যেতে পারত। অসফলতা থেকে শিক্ষা নেওয়াও প্রয়োজন চন্দ্রগুপ্ত। কিন্তু প্রত্যেকবার ভুল যেন নতুন হয়। যদি একই ভুল তুমি বারবার করো, তাহলে বুঝতে হবে কোনো ত্রুটি অবশ্যই রয়ে যাচ্ছে। অসফলতার ভূমিকা জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাকে বিনম্র করে তোলে, শত্রুকেও সম্মান করতে শেখায়। শুধু অসফলতা থেকে শেখার ইচ্ছে থাকা চাই। এই অসফলতাকেও শেখার আরো একটা সুযোগ মনে করো। এই অসফলতা থেকে আমার কি শেখা উচিত আচার্য? যখন কোনো পরিকল্পনা করবে, তা যদি অসফল হয়, তখন কি করবে? তার থেকে বাইরে কি করে বেরোবে? এই কথাটা সব সময় মাথায় রেখো। নেতৃত্ব কাকে বলে? শত্রু বা প্রতিকূল পরিস্থিতির প্রতি সর্বদা সম্মান রাখতে হবে। একজন ভালো রাজা সে নয় যে শুধু আক্রমণ করতেই জানে। একজন ভালো রাজা হলো সে যে প্রয়োজনে পিছু হটতেও জানে, পুনরায় সংগঠিত হওয়ার জন্য উপযুক্ত সময় দিতেও জানে, পিছিয়ে যেতে কোনো লজ্জা নেই। যদি দ্বিতীয় দিন নতুন উদ্যমে লড়তে পারো, এটাই তুমি আজ করেছো চন্দ্রগুপ্ত। কার্বিনাথকে পরাজিত করার আরেকটা সুযোগ পাওয়ার জন্য তুমি বুদ্ধিমানের মতো পিছিয়ে এসেছো। আমি বলে তো দিয়েছিলাম যে লড়তে হবে, আর লড়তে হবেই।
কিন্তু কিভাবে আচার্য, কিভাবে? এটা সত্যি যে অসফলতা থেকে আমাদের শেখা উচিত, কিন্তু কোন মূল্যে আচার্য? এই সমস্ত গ্রামবাসীদের জীবনের মূল্যে? না আচার্য, এটা খুব বড় মূল্য হবে। কিছু শেখার জন্যে আর নিজের ব্যক্তিগত বিকাশের জন্যে এই সমস্ত গ্রামবাসীর জীবন বিপদে ফেলতে পারবো না। সৈনিকরা, এই পাথরটা সরাও। বেঁচে গেছি আমরা। আমায় ক্ষমা করে দাও চন্দ্রগুপ্ত, বলো এবার আমাদের কি করতে হবে? জানো এটা কোন জায়গা? লোখন্ডি। লোখন্ডি? তার মানে তো আমার মাও এখানে আছে। আমি এক্ষুনি আমার মাকে গিয়ে নিয়ে আসছি। তুমি যেতে চাইলে যাও, কিন্তু যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। তুমি কি তোমার মার কাছে পালাচ্ছ, নাকি অসফলতা থেকে পালাচ্ছ? গ্রামবাসীরা তোমার উত্তরের অপেক্ষা করছে। তোমার উত্তর কি এটাই যে তুমি অসফল হয়েছ আর তুমি ওদের ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, নাকি তোমার উত্তর এটা যে ওদের নেতা চন্দ্রগুপ্ত পরাজয়কে জয়ে পরিবর্তিত করতে জানে না? মা, আমাকে শুধু আর কিছুটা সময় দাও। আমি আসবো মা, আমি আসবো। আচার্য, আমি আমার মায়ের কাছে যাচ্ছিলাম, অসফলতা থেকে পালাচ্ছিলাম না। কারণ আপনার শিষ্য পড়ে গিয়ে উঠে দাঁড়াতে জানে, পিছিয়ে
কি এসে দ্বিতীয় দিন আবার লড়তে জানে? এটা তো আমি শুধু ভুলে গেছিলাম। কিন্তু ভালো হয়েছে আচার্য যে আপনি আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন। ধন্যবাদ আচার্য। আপনার পরিকল্পনা হলো এটাই যে কার্বিনাথ আমাদের সাহায্য করবে? অবশ্যই করবে। কার্ভিনাথ আমাদের সাহায্য করবেই। আর আপনি কি নিশ্চিত যে ও আমাদের পাশে থাকবে? কার্ভিনাথ অনেকদিন ধরে এই আশায় প্রতীক্ষা করছে যে কবে ও সেনাপতির পদ থেকে উচ্চ পদে যাবে। কিন্তু বর্তমান ব্যবস্থায় ধনানন্দ জীবিত থাকতে সেনাপতি থেকে রাজা হওয়াটা অসম্ভব। সেনাপতি থেকে রাজা হওয়ার উপায় মাত্র একটাই, সত্তা পরিবর্তন করে হতে পারে, যেটা ও একলা করতে পারবে না, কারণ ধনানন্দ অত্যন্ত শক্তিশালী। হ্যাঁ, যদি গান্ধারের অম্ভিক কুমার আর বিশ্ব বিজয়ের জন্য বেরোনো সিকেন্দার যদি সাহায্য করে, তাহলে মগধের সত্তা পরিবর্তন হতে পারে। এই প্রক্রিয়ায় এ সেনাপতি থেকে খানিকটা উপরে উঠে যাবে, আর অম্ভিক কুমার সন্ধি হওয়ার কারণে ভারতবর্ষের সম্রাট হয়ে যাবে। স্পষ্ট কথা এটাই কুমার, কার্ভিনাথকে আমরা সাহায্য করব যাতে ও মগধ শাসন করতে পারে। আর এর বদলে আমাদের হাতি, ঘোড়া, সৈনিক, স্বর্ণমুদ্রা দেবে। আর এই উপহারই আমরা সিকান্দারকে দিয়ে তাকে ভারতে আসবার জন্য আমন্ত্রণ জানাবো, যাতে তার স্নেহ আর বিশ্বাস অর্জন করে তার বিশ্বস্ত বন্ধু হয়ে যেতে পারি। এটাই তাহলে আপনার পরিকল্পনা? আচার্য, আমাদের পরবর্তী লক্ষ্য? আচার্য, এবার আমার কি করা উচিত? এখন তোমার আর কার্বিনাথের মধ্যে সমীকরণকে বদলে দেওয়ার সময় হয়েছে। আমি ঠিক বুঝলাম না আচার্য। যদি তুমি সত্যিই গ্রামবাসীদের সাহায্য করতে চাও, তাহলে খেলার নিয়ম এবার নিচে তৈরি করো। এখনো অবধি কার্বিনাথ তোমাকে স্বীকার করতে চাইছিল, এবার তুমি কার্বিনাথকে স্বীকার করবে। গ্রামবাসীদের ভালো চাও তো কার্বিনাথকে এমন আঘাত করো যা সামলাতে ওর বহু বছর সময় লাগবে, যাতে ওর প্রতিষ্ঠা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যাতে ও আর কখনো গ্রামবাসীদের অত্যাচার করার কথা না ভাবে। কিন্তু কিভাবে আচার্য? ও তো খুব শক্তিশালী। হ্যাঁ, সে তো বটেই। আর তুমি অনেক ছোট, আর তুমি ছোট বলে ওর সামনে তুমি বিপজ্জনক হয়ে উঠতে পারো। যেহেতু তুমি ছোট, তাই ও তোমাকে ভয় পাবে না, একটু বেশি নিশ্চিন্ত থাকবে। আর সেই সুযোগ নিয়ে তুমি ওকে চমকে দিতে পারো, ওকে সম্পূর্ণ হতবাক করে দিয়ে ওর ওপর গভীর আঘাত করতে পারো। আমি জানি এটা সহজ নয়, কিন্তু গ্রামবাসীদের সাহায্যের জন্য কার্বিকে উত্তর দেওয়ার রাস্তা আমি তোমাকে বলতে পারি। কিন্তু আচার্য, এর জন্য আমার কিছু সময় চাই। এই গ্রামবাসীরা কি আমাকে সেইটুকু সময় দেবে?